টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আপার প্রাইমারি 2025কে লক্ষ্য রেখে আজকে ইতিহাসের ক্লাস নম্বর 10 তোমরা যারা 1 থেকে 9 পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। আর আজকের ক্লাসে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা আগে বলে রাখি। সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা হবে, বৈদিক যুগ নিয়ে আলোচনা হবে। এর আগে আমরা একটা ক্লাস করিয়েছিলাম, সেই ক্লাসে হালকা টাচ করেছিলাম, কিন্তু আজকের এই ক্লাসটায় বিস্তারিত আলোচনা হবে। আজকের ক্লাসটা দেখার পরে তোমার আর হরপ্পা, মহেঞ্জোদারো, বৈদিক যুগ থেকে আর কোনো প্রশ্ন থাকবে না, আর পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসে না। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখি যে 2025-এর লাস্ট দিক করে আপার প্রাইমারি নোটিফিকেশন বের হতে চলেছে। সেই জন্য আমরা এখন থেকে আপার প্রাইমারি ব্যাচ শুরু করে দিয়েছি। তোমরা যদি ব্যাচে যুক্ত হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তাহলে কিন্তু ব্যাচ ডিটেলসটা তোমাকে শেয়ার করা হবে। প্রাক ঐতিহাসিক যুগ মূল বৈশিষ্ট্যগুলো দেখে নাও। মানুষ শিকারী সংগ্রাহক থেকে কৃষিজীবী ও নগরজীবী হয়ে ওঠে। আফ্রিকায় সর্বপ্রাচীন জীবাশ্ম, যেটাকে লুসি বলা হয়, প্রায় 3.2 মিলিয়ন বছর আগে পাওয়া গেছে। ভারতের প্রাচীনতম প্রমাণ হচ্ছে সোন নদীর উপত্যকা, যেটা বেলন নদীর তীরে। বেশ, এই যে ছোটো ছোটো বিষয়গুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয়। তুমি বাজারের যে সমস্ত বইগুলো বিক্রি হচ্ছে সেই বইগুলো তুমি যদি পারচেস করে পড়ো তাহলে কিন্তু এইভাবে দেওয়া নেই, অনেক ডেসক্রিপটিভ দেওয়া আছে, অত কিছু প্রয়োজন নেই। আপার প্রাইমারির জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, একদম পারফেক্ট দেওয়া আছে। যুগের ধাপ দেখে নাও, সেটা হচ্ছে পুরো প্রস্তর, মধ্যপ্রস্তর, নবপ্রস্তর এবং তাম্য প্রস্তর। প্রত্যেকটা প্রস্তরে যে ইংরেজিটা দেওয়া আছে না, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবে। এই ইংরেজিগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। দেখো পুরো প্রস্তরটা কি, এখানে আগুন শিখেছে, শিকার করতে শিখেছে, মানে এই প্রস্তরে তারা কি করতে শিখেছে সেটা বলা হয়েছে। মধ্যপ্রস্তরে কি হয়েছে, তারা ছোট পাত্রে অস্ত্র তৈরি করতে শিখেছে, মাছ ধরতে শিখেছে। তারপর নব্যপ্রস্তরে কি হয়েছে, স্থায়ী বসতি করতে শিখেছে, কৃষিকাজ করতে শিখেছে এবং পশুপালনও করতে শিখেছে। তাম্রপ্রস্তর যুগে কী হয়েছে, তামা পাথরের ব্যবহার, এছাড়া রঙিন মৃৎপাত্র। এরপরে কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে যেটা তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে মেহেরগড়, কৃষিজীবনের প্রাচীনতম নিদর্শন। মনে রাখবে, কৃষিজীবনের প্রাচীনতম নিদর্শন অপশন দিয়ে দেবে, সঠিক উত্তর হবে মেহেরগড়। তারপরে দেখো বুরজাহাম, কাশ্মীরে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ডাব্লিউবিসিএসে অনেকবার দিয়েছে। কুকুরকে মনিবের সাথে কবর দেওয়া হতো কোথায়, কাশ্মীরের বুরজাহাম প্রদেশে। তারপরে সিন্ধু সরস্বতী সভ্যতা, সময়কাল হচ্ছে 2500 থেকে 1900 খ্রিস্টপূর্ব। আবিষ্কার কে করেছেন, 1921 সালে হরপ্পা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি। 1922 থেকে 24 সালে মহেঞ্জোদারো খনন করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। জন মার্শাল প্রথম প্রত্নতাত্ত্বিক যে গুরুত্ব সেটা কিন্তু বুঝতে পারেন। তাহলে এখানে এই যে তিনটে বিষয় রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। অপশন দেবে 4টে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এবার বৈশিষ্ট্য কি, নগরায়ন ও পরিকল্পনা। এখানে গ্রিড প্যাটার্ন এবং নিষ্কাশন ব্যবস্থা ছিল। ইট নির্দিষ্ট অনুপাতে ছিল 4:2:1। এখানে 11 × 5.5 ইন্টু তোমার 2.75 ইঞ্চি ছিল। ধর্ম কী ছিল, শিবলিঙ্গ, উঁচু কুঞ্জযুক্ত ষাঁড় ছিল, ইউনিকর্নের পূজা হতো। তারপরে হচ্ছে লোহার ও ঘোড়ার ব্যবহার জানা ছিল না, খুব ইম্পর্টেন্ট, বারে বারে দেয়। এটা কিন্তু ডাব্লিউবিপিতে অনেকবার দিয়েছে, এছাড়া ডাব্লিউবিসিএসে কিন্তু রিপিট হয়েছে যে কিসের ব্যবহার জানতো না, লোহার এবং ঘোড়ার ব্যবহার জানতো না। তুলা চাষের প্রথম প্রমাণ পাওয়া যায়, যেটাকে সিন্ধন বলা হয়, সিন্ধু শব্দের উৎপত্তি হয়েছে সেক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবে। এছাড়া ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে, লোথালে। তাহলে এখানে যে প্রত্যেকটার বৈশিষ্ট্য রয়েছে, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে কিন্তু 4টি অপশন দিয়ে দেবে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আজকের যদি ভিডিওটা তুমি দেখো শেষ পর্যন্ত, তাহলে তোমার এই হরপ্পা, মহেঞ্জোদারো এবং এই বৈদিক যুগের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং যে বই থেকে করাচ্ছি সেই বইটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, সেই বই থেকে তোমরা কিন্তু সমস্ত তথ্যগুলো পেয়ে যাবে। বিষয়বস্তুগুলো পড়াচ্ছি, এই বই থেকে পড়ানো হচ্ছে হিস্টোরির যে বিষয়বস্তুগুলো, এতদিন ধরে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে এই বই থেকে দেওয়া হয়েছে। তোমরা যদি এই বইটা পারচেস করতে চাও 459 টাকা প্রাইস রয়েছে। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8945879829, এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিজের নাম, ঠিকানা, পিনকোড লিখে দাও। আর তোমরা যদি চাও যে একটু তাড়াতাড়ি ডেলিভারি করতে, অর্থাৎ তোমরা যদি চাও যে 2-3 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাক, তাহলে তোমাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে। আর তুমি যদি ভাবো যে না আমি ডেলিভারি চার্জ দেবো না, তাহলে কিন্তু 12 থেকে 13 দিন সময় লাগবে। তাহলে এখানে তোমাকে এক্সট্রা ডেলিভারি 100 থেকে 110 টাকার মতো দিতে হবে, ফার্স্ট ডেলিভারি যেটা অ্যামাজন শিপিংয়ের মাধ্যমে হবে। কিন্তু তুমি যদি চাও যে না শুধুমাত্র বইয়ের টাকাটাই দেবো, কোনো ডেলিভারি চার্জ দেবো না, তাহলে তুমি 12 থেকে 13 দিনের মধ্যে বাড়িতে পেয়ে যাবে। এছাড়া সমাজবিজ্ঞানের জন্য আরও যে 2টি বই রয়েছে সেই বইগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এটা রয়েছে ইন্ডিয়ান পলিটি, আর একটা বই রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। এই 3টে বই তুমি যদি একসঙ্গে নাও তাহলে 1200 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। আর তুমি যদি সিঙ্গেল নাও তাহলে 459 টাকায় পেয়ে যাবে। দেখো, নদী ও পরিবেশ, সভ্যতার মূল কেন্দ্র ছিল সিন্ধু ও তার উপনদী এবং শুকিয়ে যাওয়া সরস্বতী নদী তীরবর্তী অঞ্চল। শুক্রদ্বারের ধূলিঝড়, নদী পরিবর্তন, শুষ্ক জলবায়ুর কারণে পতন করে। কোনটা নিয়ে আলোচনা করছি আমরা, সিন্ধু সরস্বতী যে সভ্যতা সেটা নিয়ে আলোচনা করছি।
এবার লিখন পদ্ধতি কী ছিল? হরপ্পান লিপি এখনও পুরোপুরি পাঠোদ্ধার হয়নি, প্রায় 400 থেকে 600 প্রতীক রয়েছে। লেখাগুলো কেমন ছিল? বাম থেকে ডান দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে, এবং কি ডান থেকে বাম দিকে, এর ডান দিক থেকে বাম দিকে, দুই দিকে পাওয়া গেছে। এবং শিলমোহর ও পাথরে খোদাই করা লিখন পাওয়া গেছে। এবার অর্থনীতি বিষয়টি খুব ইম্পর্টেন্ট। বাণিজ্য ছিল বহুল। মেসোপটেমিয়ার সঙ্গে সাগরপথে ও স্থলপথে বাণিজ্য হতো। অপশন দিয়ে দেবে যে কোন প্রদেশের সঙ্গে বাণিজ্য হতো। মেসোপটেমিয়া যে প্রদেশ রয়েছে তার সঙ্গে কিন্তু বাণিজ্য হতো। লোথাল ও মহেঞ্জোদারোর ডক ইয়ার্ড থেকে সমুদ্র বাণিজ্য প্রমাণ পাওয়া গেছে। লোথাল ও মহেঞ্জোদারো থেকে শৈশবের মধ্যে গম, যব, খেজুর, সর্ষে, তেঁতুলা এগুলো পাওয়া গেছে। প্রধান ধাতু হচ্ছে ব্রোঞ্জ। মাপ ও ওজন ব্যবস্থা, নির্দিষ্ট ধারাবাহিকতা ও নির্ভুলতা এগুলো কিন্তু পাওয়া গেছে প্রমাণ। স্থাপত্য দেখো, প্রায় সব শহরই দুই ভাগে ভাগ ছিল। একটা ছিল উঁচু দুর্গবেষ্টিত অংশ, প্রশাসন ও ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। আর একটা নিচু শহর ছিল, যেটা বসবাস করার জন্য। ঘরগুলো কেমন ছিল? পাকা ইটের ছিল, একতলা ও দোতলা ছিল, ছাদের ওপর সিঁড়ি ছিল, আঙিনা ও বাথরুম সহ এগুলো কিন্তু ছিল তখনকার সময়। উন্নত নিকাশি ব্যবস্থা ছিল, প্রতিটি বাড়ি থেকে নর্দমায় জল পড়ার ব্যবস্থা ছিল, ঢাকনা দেওয়া নালা ছিল, সেফটি সিস্টেমের মতো শ্বসন পিটও ছিল। খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তাহলে বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। শিল্প ও সংস্কৃতি, বিখ্যাত নিদর্শন নিত্যরত মেয়ে, যেটা ব্রঞ্জের, সেটা কিন্তু পাওয়া গেছে। এছাড়া যাজক রাজা, যেটাকে স্টিয়াটাইট বলা হয়, পশুর শিলমোহর, হাতি, বাঘ, গরু, মোষ এগুলো কিন্তু পাওয়া গেছে। খেলনা, মৃৎপাত্র, পুতুল এগুলো কিন্তু পাওয়া গেছে। মৃৎপাত্র মানে মাটির পাত্র। তারপর দেখো শিল্প ও সংস্কৃতি, এগুলো একটু আগে বললাম। পতনের কারণটা কি, অর্থাৎ এই যে সভ্যতা সেটা কেন পতন হয়ে গেল, তার পিছনে কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে নদীর গতির পরিবর্তন ও খরা। দ্বিতীয় হচ্ছে বন্যা। তৃতীয় হচ্ছে বন উজাড় ও মাটির উর্বরতা কমে যাওয়া। মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য সেটা ভেঙে যাওয়া। তারপর আর্যদের আক্রমণ, তথ্য এখনও বিতর্কিত, অর্থাৎ আর্যদের যে আক্রমণ সেটা কিন্তু বিতর্কিত, প্রমাণ এখনও মেলেনি। তারপরে ধর্মবিশ্বাস কেমন ছিল? তারা মাতৃদেবীর পূজা করত, উর্বরতার প্রতীক ছিল, পশু ও প্রকৃতির উপাসনা করত, আগুন ও বৃক্ষ পূজা করত, যোগাসনের মতো আসনের মূর্তি পাওয়া গেছে, যোগ ও ধ্যানের ইঙ্গিত দেয়। তারপরে দেখো হরপ্পা বিষয় নিয়ে আলোচনা করি। অবস্থান খুব ইম্পর্টেন্ট। দেখো, বাজারে যে সমস্ত বইগুলো বিক্রি হয় সেগুলোতে তোমরা এইভাবে সাজিয়ে তোমাকে দেবে না। আমাদের বইয়ে একমাত্র রয়েছে যেটা সাজেস্টিভ রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। পাঞ্জাব এবং পাকিস্তান, রবি নদীর তীরে প্রথম আবিষ্কৃত স্থান। বেশ, এবার বৈশিষ্ট্য দেখো 1921 সালে। বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পিত নগর, সুদৃঢ় রাস্তা, নিষ্কাশন ব্যবস্থা রয়েছে, মৃৎপাত্র, শিলমোহর, ব্রোঞ্জ মূর্তি সরঞ্জাম পাওয়া গেছে, শৈশব ভাণ্ডার ও সভাগৃহ, প্রশাসনিক ক্ষমতার প্রমাণ পাওয়া গেছে, শৈশব মজুদ ও বাণিজ্য ছিল সমৃদ্ধ। হরপ্পা শিলমোহরে ইউনিকর্ন খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি বুঝতে পারছো? তাহলে এটা সঠিক উত্তর যদি তোমাকে অপশন দিয়ে দেয় যে হরপ্পার যে শিলমোহরে কোন কোন পশুর সবথেকে বেশি দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউনিকর্ন। ইউনিকর্ন দেখতে পাচ্ছ, মাথায় একটা শিং থাকে, ঘোড়ার মাথায়। সম্ভবত ধর্মীয় প্রতীক। শবদাহ ও কবরের উভয় প্রথাই প্রচলিত ছিল। শবদাহ ও কবর অর্থাৎ আগুন দিয়ে পোড়ানো শবদাহ এবং কবর দেওয়ার যে প্রথা উভয়ই প্রচলিত ছিল। তারপরে দেখো আপার প্রাইমারি রোড ম্যাপ বুস্টার ব্যাচ, তোমরা যদি আপার প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ব্যাচের যে ভর্তি ফি রয়েছে ওয়ান টাইম রয়েছে 999 টাকা, এবং তারপর মাসে রয়েছে 50 টাকা করে। এবং এখানে যে ক্লাস হবে সেই ক্লাসের ডিটেলসটা দেখতেই পাচ্ছ। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, 1 দিন পরীক্ষা হবে। ক্লাসের সময় হচ্ছে রাত্রি 10টা থেকে। লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস উভয়ই থাকবে। তারপরে দেখো কি বলা হয়েছে, হরপ্পা যে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো দেওয়া হয়েছে। হরপ্পার শৈশব ভাণ্ডারটি শহরের প্রধান অংশের বাইরে পশ্চিম দিকে তৈরি ছিল। 6টি কক্ষ বিশিষ্ট শৈশব ভাণ্ডার সম্ভবত সরকারি নিয়ন্ত্রণে মজুত ও বন্টন হতো। শৈশব ভাণ্ডারের মেঝেতে বাতাস চলাচলের জন্য চ্যানেল ছিল। তারপর হচ্ছে সভাকক্ষ ও প্রশাসন। সভাকক্ষ বা পিলারওয়ালা ঘর প্রশাসনিক ও সামাজিক সমাবেশের জন্য। এ থেকে বোঝা যায় সেখানে শাসক গোষ্ঠী ও প্রশাসন ছিল। শিলমোহর ও প্রতীক, ইউনিকর্ন ছাড়াও অন্য প্রাণী যেমন হাতি, গরু, বাঘ, কুমির, মিথিক্যাল প্রাণী পাওয়া গেছে। শিলমোহরে ধ্যানমগ্ন ব্যক্তির মূর্তি আছে, যাকে অনেকে যোগী বা পশুপতি মহাদেবের প্রোটোটাইপ মনে করেন। অনেক শিলমোহর লেখা ও চিহ্ন ছিল যা এখনও অপঠিত, মানে এখনও পাঠোদ্ধার হয়নি। এবার সমাধি প্রথা কেমন ছিল তাদের? 3 ধরনের সমাধি দেখা গেছে। একটা সম্পূর্ণ কবর দেখা গেছে, আংশিক কবর দেখা গেছে, একটা প্রতীকী কবর দেখা গেছে, এবং আরেকটা হচ্ছে তোমাদের আগুনে পোড়ানো যে শবদাহ সেটাও দেখা গেছে। এ থেকে বোঝা যায় ধর্ম ও আধ্যাত্মিকতা ছিল। তারপরে হচ্ছে অর্থনীতি ও বাণিজ্য। সোনা, অর্ধমূল্যবান পাথর এবং এখানে কুদরি নামক যে সমস্ত পাথরগুলো রয়েছে সেগুলো বাণিজ্য হতো। মেসোপটেমিয়ার সাথে বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে। হরপ্পা থেকে মেসোপটেমিয়ায় সিল ও মাপ পাওয়া গেছে।
নগর পরিকল্পনা কেমন ছিল একটু আগেই বললাম, শহরের দুটি ভাগে বিভক্ত ছিল, একটা উঁচু আর একটা হচ্ছে নিচু ছিল। নিচুটা কী হতো, মানুষের বসবাস করার জন্য। উঁচুটা কী ছিল, প্রশাসন ও ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। সরু ও প্রশস্ত রাস্তা একটি গ্রিড প্যাটার্নে বসানো ছিল। তারপরে হচ্ছে মৃৎশিল্প, মাটির শিল্প যেগুলো, সেগুলো কি, রঙিন মাটির পাত্রে জ্যামিতিক নকশা ও জন্তু জানোয়ারের চিত্র আঁকা থাকতো। খেলনা, পুতুল, রথ ও প্রাণীর মডেল বানানো হতো। ধাতু ও সরঞ্জাম, এগুলো সমস্ত বৈশিষ্ট্য কিন্তু। ব্রঞ্জ, তামা, সোনা, রূপা, ল্যাপিস লাজুলি ব্যবহৃত হতো। কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জাম যেমন হালের ফলাও পাওয়া গেছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে সামাজিক জীবন কেমন ছিল, নারী ও পুরুষ উভয়েরই কঙ্কাল পাওয়া গেছে। নারী দেহে অলঙ্কার এবং সজ্জার প্রচলন ছিল, যা সমৃদ্ধি ও সংস্কৃতির দিক নির্দেশ করে। তারপর হচ্ছে মহেঞ্জোদারো। দেখো, হরপ্পা নিয়ে আলোচনা করলাম, মহেঞ্জোদারো নিয়ে আলোচনা করছি। অবস্থান দেখে নাও। অবস্থান সিন্ধু প্রদেশ, পাকিস্তানে, সিন্ধু নদীর তীরে। অর্থ হচ্ছে মৃতদের ঠিবি, অর্থাৎ মহেঞ্জোদারো কথাটির অর্থ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারে বারে দেয় যে মহেঞ্জোদারো কথাটির অর্থ কী, মৃতদের ঠিবি। আবিষ্কার কে করেছেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922-24। বৈশিষ্ট্য কী সেটা দেখে নাও। সবচেয়ে বড় শহর, রাস্তার প্রস্থ হচ্ছে 10.5 মিটার। বিখ্যাত বৃহৎ স্নানাগার, যেটা পাকা ইট, জল ছাড়া ব্যবস্থা সহ। শৈশব ভাণ্ডার, সভাকক্ষ, স্নানাগার, প্রশাসন ও ধর্মীয় আচার দুইয়ের প্রমাণ পাওয়া যায়। হরপ্পার মতো ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল, খুব ইম্পর্টেন্ট, এমনকি আধুনিক শহরকেও হার মানায়। তারপর হচ্ছে ব্রঞ্জের নিত্যরত মেয়ে মূর্তি এখান থেকে আবিষ্কৃত হয়েছে, সৃষ্টিশীলতার দারুণ নিদর্শন, অর্থাৎ তার যে সৃষ্টিশীলতার দারুণ নিদর্শন তাদের কাছ থেকে পাওয়া গেছে। শবদাহের পাশাপাশি সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে। তারপর হচ্ছে অন্যান্য স্থানগুলো দেখে নাও। আলহাদিনো, সবচেয়ে ছোট শহর, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ধোলাভিরা ও রাখিগড়ি, ভারতের বৃহৎ শহর, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। লোথাল, বন্দর নগরী। তারপর হচ্ছে ডক ইয়ার্ড, সিন্ধুর ম্যানচেস্টার বলা হয়, খুব ইম্পর্টেন্ট। কালীবঙ্গান, এর অর্থ হচ্ছে কালো চুরি, খুব ইম্পর্টেন্ট, এখানে আগুনে পোড়া মাটির মেঝে পাওয়া গেছে। তারপরে দেখে নাও নগর বিন্যাসের শ্রেষ্ঠ উদাহরণ, মহেঞ্জোদারো নিয়ে কথা বলছি। পুরো শহরটি উঁচু দুর্গ ও নিচু শহর দুই ভাগে বিভক্ত ছিল। বারে বারে এগুলো রিপিট করছি এই জন্য যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। বাড়িগুলোতে ব্যক্তিগত বাথরুম ও নালা ছিল, যে সভ্যতায় এত আগে দেখা যায়নি। বৃহৎ স্নানাগার, সম্ভবত ধর্মীয় শুদ্ধিকরণ ও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। চারপাশে চেম্বার, পোশাক পাল্টানোর ঘর ছিল। প্রথম প্ল্যানেট ড্রেনেজ সিস্টেম ছিল, ড্রেনগুলো ঢাকনা দেওয়া। স্যানিটেশন ও বর্জ্য নিষ্কাশনের বিশ্ব সেরা, প্রতিটি নালার সঙ্গে সেপটিক ট্যাঙ্কের মতো গর্ত ছিল। এবার শৈশব ভাণ্ডার ও সভাকক্ষ, প্রশাসনিক ক্ষমতা ও সরকারি মজুদ ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়। শিল্পকলা ও সৃষ্টিশীলতা পাওয়া যায়। অর্থনীতি হচ্ছে মেসোপটেমিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য চলত। নৌবাণিজ্যের জন্য ডক ইয়ার্ড থাকার ইঙ্গিত পাওয়া গেছে। সমাধি প্রথা হচ্ছে পূর্ণ সমাধি, আংশিক সমাধি এবং প্রতীকী সমাধি পাওয়া গেছে। কিছু শবদেহ কষ্ট সহকারে রাখা ছিল, যা হয়তো কোনো মহামারী বা বিপর্যয়ের ইঙ্গিত। তারপর হচ্ছে জীবনযাত্রা, সাধারণ মানুষের বাড়িতে সজ্জা, পোশাক, অলঙ্কার ছিল। পুতুল, খেলনা ও রথের চাকা পাওয়া গেছে শিশুদের খেলনার জন্য। অবক্ষয় পতন হচ্ছে জলবায়ুর পরিবর্তন, নদীর গতিবদল, বন্যা, বাণিজ্যিক পতন কারণ বলে ধরা যায়। তারপরে দেখো বৈদিক যুগ। বৈদিক যুগটা একটু সংক্ষেপে বলা হয়েছে যে আর্য শব্দের অর্থ কী, আর্য শব্দের অর্থ হচ্ছে সৎ বংশজাত, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় দিয়েছে। ভাষাভিত্তিক গোষ্ঠী জাতি নয়, ভাষাভিত্তিক গোষ্ঠী জাতি নয়, কিন্তু আর্যরা কেমন সেটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। ঘোড়া ও লোহার ব্যবহার শুরু করেছিল, তাহলে ঘোড়া লোহার ব্যবহার কিন্তু হরপ্পাতে ছিল না, ইম্পর্টেন্ট, যে হরপ্পায় মহেন্দ্র কিন্তু ছিল না। এটা বৈদিক যুগে শুরু করে, কারা শুরু করে, আর্যরা শুরু করে। পঞ্চজন, 5টি আর্য উপজাতি। তারপর হচ্ছে বেদ, বেদের মধ্যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ রয়েছে। সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ সঙ্গীতের বেদ, যজুর্বেদ হচ্ছে যজ্ঞ সম্পর্কিত, এবং অথর্ববেদ হচ্ছে চিকিৎসা ও তন্ত্রমন্ত্র সম্পর্কিত। ধর্ম সমাজ কেমন ছিল, যজ্ঞ, এখানে ধর্মযজ্ঞ যেটা রয়েছে রাষ্ট্রীয়, অশ্বমেধ, বাজপেয়। সাহিত্য হচ্ছে উপনিষদ, দার্শনিক, বেদান্ত। মহাকাব্য হচ্ছে রামায়ণ এবং মহাভারত। আর গায়ত্রী মন্ত্র যেটা ঋগ্বেদে পাওয়া গেছে, সত্যমেধ জয়তে যেটা মুন্ডক উপনিষদে পাওয়া গেছে, 10 রাজা যুদ্ধ যেটা ঋগ্বেদে পাওয়া গেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়তে কী কী প্রশ্ন আসতে পারে, MCQ টাইপের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4টি অপশন দেবো, সেই 4টি অপশনের মধ্যে তুমি নির্বাচন করবে এবং চেষ্টা করবে যে 50 কি 60টার মধ্যে কতগুলো পাচ্ছ সেটা কিন্তু সঠিক উত্তরটি নির্বাচন করবে। তাহলে আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং এই ভিডিওটার শেষে একটা এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাবে, সেই ভিডিওটা অবশ্যই ওয়াচ করে নিও, সেই ভিডিওতে সমস্ত তথ্য দেওয়া আছে।